শুভেচ্ছা বাঙালিয়ানা সান্যের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। কুরবানি কেন্দ্রিক বৃহত্তম অর্থনীতি বাংলাদেশে, এই নিয়ে বাঙালিয়ানার সিরিজ প্রতিবেদনের অন্তিম পর্বে থাকছে বাংলাদেশে লোক দেখানো কুরবানির বোঝা এবং এই বিষয়ে ধর্মীয় ব্যাখ্যা। সরকারি হাসপাতাল যেন ভোগান্তির আরেক নাম। দেশের অন্যতম ব্যস্ত সোহরাওয়ার্দী হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে বাঙালিয়ানায় থাকছে 7 পর্বের একটি বিশেষ প্রতিবেদন। আজ দেখবেন প্রতিবেদনটির দ্বিতীয় পর্ব। টিকা না দিলে হামের প্রাদুর্ভাব হতে পারে, সাবেক স্বাস্থ্য উপদেষ্টাকে বারবার সতর্ক করেছে ইউনিসেফ। তবুও সংস্কারের নামে টিকা কেনেনি অন্তর্বর্তীকালীন সরকার। এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ইসলাম ধর্ম অনুযায়ী কারো 7.5 ভরি সোনা বা 52 ভরি রূপা বা সমপরিমাণ 1 বছরের পুরনো অর্থ সম্পদ থাকলে তাকে নিসাব বলা হয়। এই পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ হয়। একই সঙ্গে ওয়াজিব হয় ঈদুল আজহার 3 দিনে কুরবানি। হজের এই আবশ্যক শর্তটি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়, যদিও যাকাতের আগ্রহ ন্যূনতম। সমাজ এবং ধর্ম বিশেষজ্ঞদের দাবি, বাংলাদেশে যে পরিমাণ পশু কুরবানি দেন দেশের মানুষের গড় আর্থিক সামর্থ্য অনুযায়ী তা মোটেও স্বাভাবিক নয়। দেশে 1,25,00,000 পশু কুরবানি হয়, যার সিংহভাগই গরু। তালিকায় 2 নম্বরে থাকা দেশ পাকিস্তানে পশু কুরবানির পরিমাণ 75 থেকে 80 লাখ, আর ইন্দোনেশিয়ায় এই সংখ্যা 60 থেকে 65 লাখ, যাদের বেশিরভাগই ছাগল। অথচ এই দুই দেশে মুসলিম জনসংখ্যা বাংলাদেশের চেয়ে অনেক বেশি। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা দুটি বিষয়ের কথা বলছেন। প্রথমত, যাকাত দৃষ্টিগোচর হয় না। কুরবানির পশু চোখে দেখা যায়, আর যাকাতের অর্থ নিজে ভোগ করা না গেলেও কোরবানির মাংস নিজে ভোগ করা যায়। ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা তামিম হাসান বলছেন, এইভাবে লোক দেখানো কোরবানির ফলে কোরবানি কবুল হওয়া তো পরের কথা, এমনকি পাপের শঙ্কা আছে ধর্মীয় বিবেচনায়। তিনি বলছেন, কোনো ব্যক্তি যদি কুরবানির ভিতরে আল্লাহর সন্তুষ্টি না থাকে, সে একেবারেই একদম ন্যূনতম আল্লাহর সন্তুষ্টি যদি তার নিয়তের ভিতরে না থাকে, তাহলে তার কুরবানি সহি হবে না। বরং এর কারণে তার কুরবানি আল্লাহর সন্তুষ্টি হলো না, বরং গায়রুল্লাহর জন্য হলো। সামাজিক সম্মান রক্ষার্থে অনেকেই সামর্থ্যের বাইরে গিয়ে কুরবানি দিচ্ছেন। এই কথা উল্লেখ করে তামিম হাসান বলছেন, ধর্মীয়ভাবে এই ধরনের অর্থনৈতিক প্রার্থনায় কোনো ধরনের জোর জবরদস্তির সুযোগ নেই। তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ধর্মের ব্যাপারে কারো ওপর কোনো চাপাচাপি বা চাপিয়ে দেন না। সেক্ষেত্রে যদি কারো ওপর কোরবানি ওয়াজিব হয় আর সে সেটা করতে পারে, কিন্তু কারো ওপর যদি কোরবানি ওয়াজিব না হয়, তারপরেও সে লৌকিকতা, লোক দেখানো বা এসব বাজার থেকে বড় গরু মানুষ কি বলবে সেটা যদি কুরবানি করে, সেটা তার কুরবানি নফল হবে। কিন্তু এর কারণে সে যে আপনার বাজার নষ্ট করলো বা আপনার কুরবানি ক্ষেত্রে তার উপর ওয়াজিব ছিল না, লৌকিকতার কারণে, সে মানুষ দেখানোর কারণে, মানুষে কি বলবে এসবের কারণে যে কুরবানি করলো, এটা যদি একমাত্র লিল্লাহিয়ত থাকে তাহলে কুরবানি হবে। কিন্তু যদি তার লিল্লাহিয়ত না থাকে, আল্লাহর জন্য কুরবত না থাকে, আল্লাহর সন্তুষ্টি, সেক্ষেত্রে তার কুরবানি সহি হবে না। বিশেষজ্ঞরা বলছেন, এই লোক দেখানো কুরবানির কারণেই এই মৌসুমে পশুর দাম অত্যাধিক হারে বেড়ে যায়। অনেকে সারা বছর পশু আটকে রাখেন কেবল এই সময়ে বেশি দামে বিক্রির জন্য। এই কারণেই সারা বছর বাংলাদেশে মাংসের দাম বেশি থাকে, ফলে প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। চিকিৎসা নাগরিকের জীবনের মৌলিক একটি অধিকার। বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতেও দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা, কিন্তু এমন সব হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে নানা অভিযোগ রয়েছে রোগীদের। সরকারি হাসপাতালের ব্যস্ততা এবং সীমাবদ্ধতার মাঝে একজন সাধারণ রোগীর চিকিৎসা পাওয়ার সংগ্রামের বাস্তব চিত্র নিয়ে আমাদের এই বিশেষ ধারাবাহিক আয়োজন, যেখানে তুলে ধরা হবে কেবল সরকারি হাসপাতালই নয়, বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোতেও সেবাদানের মানের চিত্র।
অপারেশন হতে পারে এই আশায় রাত থেকে অভুক্ত আমাদের রোগী। সারা রাত বাসে ভ্রমণ করেছেন, সকালে কোথাও ফ্রেশ হওয়ার সুযোগ পাননি। হাসপাতালের বাইরের অংশে কোথাও সেই সুযোগ নেই। গোল চত্বর সংলগ্ন বারান্দার শুরুতে 3টি বেসিন থাকলেও তাতে পানি নেই, বরং সেখানে জমে আছে মাটি আর সিগারেটের অংশবিশেষ। অগত্যা তাগাদা থাকা সত্ত্বেও নিচে কোথাও প্রাতকৃত বা মুখ ধোয়ার আশা ছেড়ে দিয়ে তিনি ওয়ার্ডের দিকে রওনা হলেন, মনে আশা নিয়ে যে উপরে গিয়ে নিশ্চয়ই সহজে কাজগুলো শেষ করতে পারবেন। 420 নম্বর ওয়ার্ডটি দক্ষিণ ভবনের 4র্থ তলায়। পেটে এবং কোমরের তীব্র ব্যথায় হাঁটা প্রায় অসম্ভব হয়ে পড়ায় ছোট ভাইয়ের কাঁধে ভর দিয়ে লিফটের সামনে দাঁড়ালেন তিনি। সেখানে 3টি লিফটের সামনে অন্তত 60 জনের ভিড়। ছোট লিফট দুটির ওপর কেবল চিকিৎসক এবং রোগীর জন্য লেখা থাকলেও সাধারণ মানুষের চাপে সেখানে তিল ধারণের জায়গা নেই। ক্রমাগত মানুষ বাড়ছেই। নিরুপায় হয়ে যন্ত্রণাকাতর শরীর নিয়ে সিঁড়ি ভাঙতে শুরু করলেন তিনি। প্রতি তলায় জিরিয়ে নিয়ে যখন 4র্থ তলায় পৌঁছালেন তখন তলপেটের চাপে অস্থির অবস্থা। কিন্তু সেখানে গিয়ে দেখা গেল নতুন বিড়ম্বনা। টয়লেটের সামনে ডাস্টবিন রাখা, সেখান থেকে উপচে পড়া আবর্জনা আর দুর্গন্ধে নিঃশ্বাস নেওয়া দায়। 3টি দরজার মধ্যে 2টি ভেতর থেকে আটকানো, অন্যটিতে তালা। দীর্ঘ লাইনের এক পর্যায়ে এক নারী অধৈর্য হয়ে বললেন, এটা কি বাড়ি নাকি, তাড়াতাড়ি করেন। কিছুক্ষণ পর একটি দরজা খুললে দেখা গেল সেটি গোসলখানা, পরেরটি টয়লেট। পরে জানা যায় 68 রোগীর জন্য সচল টয়লেট মাত্র একটি। পেটের চাপ আর কোমরের ব্যথার দ্বিমুখী যন্ত্রণার লাইনে দাঁড়িয়ে আরও 4 জনের অপেক্ষায় প্রহর গুনতে লাগলেন আমাদের প্রতিনিধি। হাসপাতালের ঝকঝকে ভবনের আড়ালে এ এক বীভৎস বাস্তবতা। 4 তলার উপরে নোংরা পরিবেশ থেকে আসা দুর্গন্ধ নাকে নিয়ে কোমর আর পেটের ব্যথার সঙ্গে তলপেটের ক্রমবর্ধমান চাপ ধরে রেখে তিনি যেন আরো অসুস্থ হয়ে পড়লেন। কিন্তু এখানে তাকে সাহায্য করার মতো কেউ নেই। কেবল প্রার্থনা করতে লাগলেন যেন ধৈর্যটা ধরে রাখতে পারেন, যেন জামাকাপড় নষ্ট হওয়ার মতো কোনো দুর্ঘটনা না ঘটে যায়। তিনি যেন এভাবে লাইনে দাঁড়িয়ে থাকতে পারেন আরও অন্তত 10 মিনিট। কিন্তু ব্যাপারটা ভাবনার মতো যদি সহজ হতো, এটা যে কত কঠিন তা কেবল ভুক্তভোগীই জানেন। ইউনিসেফ সতর্ক করার পরেও অন্তর্বর্তীকালীন সরকার গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্স গ্যাভির মাধ্যমে হাম রুবেলা টিকা কেনা স্থগিত করেছিল। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এটি কিনতে চেয়েছিল, কিন্তু তা আমলাতান্ত্রিক জটিলতার কারণে আটকে যায়। যুক্তরাষ্ট্রের সাময়িকী সায়েন্স 30 এপ্রিল এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে, পরবর্তীতে টিকার সংকটে বাংলাদেশ হামের বিস্তার ঘটেছে। প্রতিবেদনে বলা হয়, বছরের পর বছর ইউনিসেফ এই টিকা সরবরাহ করে আসছিল। বাংলাদেশ সরকারের পাশাপাশি এর বড় একটি অর্থায়ন করত গ্যাভি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার 2025 সালের সেপ্টেম্বরে সংস্কারের কথা বলে ইউনিসেফের মাধ্যমে টিকা কেনা বন্ধ করে উন্মুক্ত দরপত্র আহ্বান করেন। সরকারের এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিল ইউনিসেফ। বাংলাদেশের সংস্থাটির প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স সে সময় সতর্ক করেছিলেন, উন্মুক্ত দরপত্রে টিকা কিনতে সময় লাগবে। এতে টিকাদান ব্যাহত হলে প্রাদুর্ভাব দেখা দিতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে বারবার সতর্ক করার কথা স্মরণ করে রানা ফ্লাওয়ার্স বলছেন, আমি বলেছিলাম সৃষ্টিকর্তার দোহাই এই কাজ করবেন না। তিনি বলেন, কেন সেই সময় হঠাৎ করে ক্রয় প্রক্রিয়া পরিবর্তন করা হয়েছিল তার তদন্ত হওয়া দরকার। তবে সায়েন্স যোগাযোগ করলে নূরজাহান বেগম এই ব্যাপারে কোনো মন্তব্য করেননি। সায়েন্স বলেছে, 2024 সালে রাজনৈতিক অস্থিরতার কারণে হাম রুবেলা টিকাদান কর্মসূচি পিছিয়ে পরের বছর দেওয়া হয়। শেষ পর্যন্ত ওই বছর পুরো টিকাদান কর্মসূচি বাতিল করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে 2025 সালে 59% শিশুকে হামের টিকা দেওয়ার তথ্য প্রকাশ করা হলেও পরে তা সরিয়ে নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট যদি যুদ্ধ শুরু করেন তার 60 দিনের সময়সীমা পান। সেই সীমা শেষ হলো 1 মে। এই দিন মার্কিন আইন প্রণেতাদের কাছ থেকে একটি চিঠি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই চিঠিতে ট্রাম্প দাবি করেন, যুদ্ধবিরতির ফলে ইরান যুক্তরাষ্ট্র টানাপোড়েনের সমাপ্তি ঘটেছে, তাই এই যুদ্ধের ব্যাপারে আর কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন নেই। গত মাস থেকে পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনা শুরু হলেও ইরান যুক্তরাষ্ট্র এখনো কোনো স্থায়ী শান্তি সমাধানে পৌঁছাতে পারেনি। চিঠিতে ট্রাম্প লিখেছেন, 7 এপ্রিল থেকে দুই পক্ষ একে অপরের দিকে একটি গুলিও ছোড়েনি, অথচ ইরানের হরমুজ প্রণালী অবরোধ করে রেখেছেন ট্রাম্প। এটি যুদ্ধেরই নামান্তর। অবশ্যই চিঠি দেবার ঘণ্টা খানেক পরেই আরেক বক্তব্যের সুর বদলে ফেলেছেন ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র জিতছে না, এই কথা বলাকে দেশদ্রোহ হিসেবে বিবেচনা করেন তিনি। ফ্লোরিডায় দেওয়া এক বক্তব্যে তিনি আরও বলেন, ইরান যুদ্ধে তিনি এখনও নিজেকে বিজয়ী ঘোষণা করছেন না, তবে জিতে ফেরার সময় তারা কিউবা দখল করে ফেলতে পারেন বলেও ভাবছেন। আজ সাংবাদিক, সাহিত্যিক এবং রাজনীতিবিদ ফয়েজ আহমেদের জন্মদিন। তাকে নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। পহেলা মে ছিল লেখক এবং শিক্ষক মোস্তফা নুরুল ইসলামের জন্মদিন। এই আলোকবর্তিকাবাহী জীবনকে নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। এবারে শুনে নিচ্ছে বাঙালিয়ানা বাণিজ্যের সংবাদ। উচ্চ মূল্যস্ফীতি এবং ক্রমাগত কমতে থাকা বাজার চাহিদার চাপে পড়ে 2025 সালেও দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত অধিকাংশ বহুজাতিক কোম্পানি এমএনসি লোকসানের বৃত্ত থেকে বের হতে পারেনি। পুঁজিবাজারে তালিকাভুক্ত 13টি বহুজাতিক কোম্পানির মধ্যে 11টি তাদের হিসাববর্ষ ডিসেম্বর অনুযায়ী নির্ধারণ করে। এর মধ্যে এখন পর্যন্ত 10টি কোম্পানি তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত তথ্য বলছে, 2025 সালে 3টি কোম্পানির মুনাফা কিছুটা বাড়লেও তা আগের বছরের তুলনায় কম। 4টি কোম্পানি গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন মুনাফা করেছে, আর 2টি কোম্পানি তাদের ইতিহাসে সর্বোচ্চ লোকসানে পড়েছে। এই কঠিন পরিস্থিতির মধ্যেও একমাত্র রবি আজিয়াটার রেকর্ড মুনাফা করতে পেরেছে। গ্রামীণফোন, বাটা শু, হাইডেলবার্গ সিমেন্ট এবং লিন্ডেবিডের মতো 4টি বড় কোম্পানির বিক্রি সরাসরি কমে গেছে। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। ঢাকা প্রিমিয়ার লিগের দলগুলো এতদিন দুপুরের খাবারের ব্যবস্থা নিজেরাই করত। সেখানে বেশিরভাগ সময় থাকতো ভাত, আলু ভর্তা আর গরুর মাংসের মতো খাবার। এখন থেকে দলগুলোর খাবারের ব্যবস্থা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সেখানে থাকবে ক্রিকেটারদের ফিটনেসের ক্ষতি হবে না এমন খাবার। 2রা মে মিরপুরে প্রিমিয়ার লিগ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। এবারে ডিপিএল খেলোয়াড়দের খাদ্য তালিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এটা আমি জানি, হঠাৎ করে ওই ভাতের অভ্যাস থেকে গ্রিল চিকেনে নিয়ে আসা হয়তোবা সহজ হবে না। প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে তামিম নিজেও ছিলেন ক্রিকেটার। বিকেএসপিতে মোহামেডানের হয়ে ম্যাচ খেলতে নেমে জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও পৌঁছে গিয়েছিলেন তিনি। এবার তাই বিসিবির পক্ষ থেকে আইসিইউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে। বাঙালিয়ানা সায়ান্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।